সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কি কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের ক্লাসটি হবে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস বা পার্ট 3। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামব্রিজ কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে। দমন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাউড়া ক্যামব্রিজ কলেজ। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে যাওয়ার আগে চলো আমরা কিছু ঘটনা দেখে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন টপিক নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি দুটি, একটি ইমেজ এবং এখানে একটি ইমেজ, একটা ঘটনা লক্ষ্য করছি আমরা। বলতো এই ইমেজ দুটি দেখে যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার আগে আমি বলে নেই যে আমরা যখন এই অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে তিন ধরনের কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস বা মায়োসিস। এই তিন ধরনের কোষ বিভাজন কোথায় ঘটে এবং এর ফলশ্রুতিতে কি ধরনের ঘটনা ঘটে থাকে। আশা করি তোমরা ক্লাসটি করেছো এবং সেখান থেকে যে ধারণা পেয়েছো এবং এই ধারণার উপর ভিত্তি করে তোমরা নিঃসন্দেহে বলতে পারবে যে আজকে আমরা কোন বিষয় বা কোন ধরনের কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। এই দেখতে পাচ্ছি আমরা এখানে একটি কোষ, নিঃসন্দেহে, এবং এখানে দেখতে পাচ্ছি যে কোষ বিভাজিত হয়ে 4টি কোষ সৃষ্টি করছে। তাহলে বলতো যে আমরা আজকে কোন কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, মায়োসিস কোষ বিভাজন। ওকে, এবং আজকের পুরো ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব এবং তোমরা কি জানতে পারবে পুরো ক্লাস শেষে নিজেরা কি বিশ্লেষণ করতে পারবে। চলো একটু দেখে নেই মায়োসিস কোষ বিভাজন কি তা বলতে পারবে এবং মায়োসিস কোষ বিভাজনের যে ধাপ সমূহ তা বিশ্লেষণ করতে পারবে। অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এবং অনেকগুলো ধাপ রয়েছে, আমরা এগুলো ধারাবাহিকভাবে আজকে জানবো এবং শিখবো। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব মায়োসিস কোষ বিভাজন। আমরা দেখেছিলাম মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে একটি দেহমাতৃ কোষ বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আবার মায়োসিসের ক্ষেত্রেও আমরা সংজ্ঞা জেনেছিলাম, যদিও আজকে আমরা নতুন করে জেনে নিব এই মায়োসিস কোষ বিভাজন কি। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি জনন মাতৃকোষ বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য বা নতুন কোষ সৃষ্টি করে সেই কোষ বিভাজনকে বলা হয় মায়োসিস কোষ বিভাজন। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছিলাম মাইটোসিস কোষ বিভাজন ঘটে দেহ মাতৃকোষে এবং মায়োসিস কোষ বিভাজন ঘটে জনন মাতৃকোষে এবং এর ফলশ্রুতিতে তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। ওকে, এবং এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যেহেতু মাতৃকোষের তুলনায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, সুতরাং এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আবার কি মিলিত হয়ে বা নিষেক হয়ে জাইগোট সৃষ্টি করবে এবং জাইগোটটি আবার কি হয়ে যাবে? ডিপ্লয়েড হয়ে যাবে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড মিলিত হয়ে আবার কি ডিপ্লয়েড হবে এবং এই ডিপ্লয়েড একটি কোষ জাইগোট থেকে আবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবনের যাত্রা শুরু হবে। ওকে, তাহলে এই জীবনের যাত্রা শুরু হওয়ার পূর্ব শর্ত হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি করা। এই শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয় জনন মাতৃকোষ থেকে। এই জনন মাতৃকোষ বিভাজিত হয়ে শুক্রাণু ডিম্বাণুগুলো সৃষ্টি হয়, অর্থাৎ জনন মাতৃকোষে অর্ধেক সংখ্যক কি থাকে? আসলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আবার এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। আবার নিম্ন শ্রেণীর যে জীব রয়েছে, উদ্ভিদ রয়েছে, এক্ষেত্রে এদের জনন মাতৃকোষে না সংঘটিত হয়ে মায়োসিস কোষ বিভাজন সংঘটিত হয় জাইগোটে। ওকে, তাহলে মায়োসিস কোষ বিভাজন কি? একটি জনন মাতৃকোষ বিভাজিত হবে এবং দুটি স্টেপের মাধ্যমে এটি সম্পূর্ণ হয়। একটা হচ্ছে মায়োসিস 1, মায়োসিস 2, আমরা একটু পরে জানবো। তাহলে এই দুটি স্টেপের মাধ্যমে বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ মাতৃকোষে যদি ডিপ্লয়েড থাকে এটি হ্যাপ্লয়েড হবে, যদি না ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে এটি হবে, এই কোষগুলো হবে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ওকে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি 23 জোড়া ক্রোমোজোম থাকবে, বাকি 4টা এই কোষ সৃষ্টি হবে, গ্যামেট সৃষ্টি হবে। এই 4টা গ্যামেটে কি থাকবে? 23টি করে ক্রোমোজোম থাকবে। ওকে, এবং এর ফলশ্রুতিতে কি তৈরি হচ্ছে? স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট, অর্থাৎ
স্ত্রী জনন মাতৃকোষে যদি এই মায়োসিস কোষ বিভাজন ঘটে তাহলে কি ডিম্বাণু সৃষ্টি হবে, এবং যদি পুং জনন মাতৃকোষে এই মায়োসিস কোষ বিভাজন সংঘটিত হয় তাহলে সেখানে হবে কি শুক্রাণু সৃষ্টি হবে। ওকে, এবং উভয়ই হবে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। আর এই হ্যাপ্লয়েড সংখ্যক যেহেতু এখানে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, এই হ্যাপ্লয়েড অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে আবার কি জাইগোট ডিপ্লয়েড সংখ্যক জাইগোট সৃষ্টি করবে। আর এ কারণেই এই মায়োসিস কোষ বিভাজনের কারণে কি হচ্ছে যে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাই যে এই মায়োসিস কোষ বিভাজনের ধাপগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে আমরা জানলাম মায়োসিস কোষ বিভাজন কি এবং কোথায় ঘটে এবং এর ফলশ্রুতিতে কি কি হয়ে থাকে। ওকে, চলো আমরা এবার জেনে নেই মায়োসিস কোষ বিভাজনের ধাপগুলো। একটি জটিল প্রক্রিয়া, আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। ওকে, এই মায়োসিস কোষ বিভাজন অনেকের কাছে অনেক জটিল মনে হয়। আমরা আজকে যতদূর সম্ভব আমরা সহজ করে উপস্থাপন করার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে ব্যাপারটি খুবই সহজবোধ্য হবে। ওকে, দেখো মায়োসিস কোষ বিভাজন মূলত দুটি স্টেপে ঘটে, মায়োসিস 1 এবং মায়োসিস 2। এই মায়োসিস 1 এবং মায়োসিস 2, মায়োসিস 1 এ যে জিনিসটি ঘটবে যে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকবে, এখান থেকে দুটি কোষ সৃষ্টি হবে বা দুটি নিউক্লিয়াস সৃষ্টি হবে। তাহলে জনন মাতৃকোষের কোষ থেকে যখন দুটি নিউক্লিয়াস, জনন মাতৃকোষে একটি জনন মাতৃকোষে একটা নিউক্লিয়াস থাকবে, এখানে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে। যখনই এই নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হবে, ঠিক তখনই এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আলাদা আলাদা হয়ে কি হবে দুটি নিউক্লিয়াসে প্রবেশ করবে, অর্থাৎ এখানে হবে হ্যাপ্লয়েড এবং আরেকটিতে হবে হ্যাপ্লয়েড, যেখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। আর এই কারণে এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় হ্রাসকরণিক বা হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে কোথায় এই মায়োসিস 1 এ। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে নিউক্লিয়াস কি একবার বিভাজিত হচ্ছে, আবার কি হবে এই মায়োসিস 2 এ গিয়ে আবার এই ক্রোমোজোম গুলো এবার আলাদা না হয়ে একটি ক্রোমোজোম বিভাজিত হয়ে, একটা ক্রোমোজোম বিভাজিত হয়ে দুটি ক্রোমোজোম সৃষ্টি করবে। তাহলে এখানে ক্রোমোজোম গুলো কি হয়ে যাচ্ছে বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম গুলো বিভাজিত হচ্ছে। তাহলে এখানে একবার ক্রোমোজোম বিভাজিত হচ্ছে, কিন্তু এই যে একটি ক্রোমোজোম বিভাজিত হয়ে দুটি ক্রোমোজোম সৃষ্টি করবে, এই দুটি ক্রোমোজোম আবার কি, এই দুটি ক্রোমোজোম আবার আরেকটি নিউক্লিয়াস থেকে সৃষ্ট দুটি ক্রোমোজোম কি হবে দুটি নিউক্লিয়াসে প্রবেশ করবে, আলাদা আলাদা নিউক্লিয়াসে প্রবেশ করবে। সুতরাং আবারও কি এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি করে নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। তাহলে নিউক্লিয়াস এখানে দুবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই মায়োসিস অনেক মূলত কি হয়ে যায় কোক্রোমোজোম গুলো আলাদা হয়ে যায়, অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম হয়ে যায়, যেটা মায়োসিস কোষ বিভাজনের মূল বিষয়। যে জনন মাতৃকোষ কোষের তুলনায় অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকবে, এটি মূলত ঘটে যাচ্ছে কোথায় মায়োসিস 1 এ। ওকে, এবং মায়োসিস 2 এ ঘটে কি হুবহু মাইটোসিস কোষ বিভাজনের মতোই এই মায়োসিস 2 এর ঘটনা ঘটে থাকে। আমরা যদি মাইটোসিস কোষ বিভাজন বুঝে থাকি এর আগের ক্লাসটি অর্থাৎ পার্ট 2 ভালো করে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমাদের কাছে এই আজকের ক্লাসটি হবে খুবই সহজ। যদি মাইটোসিস কোষ বিভাজন নিয়ে ক্লাস পার্ট 2 যদি কেউ না করে থাকো, এখনই ক্লাসটি পজ করে ওই ক্লাসটি করে আসো, তাহলে তোমাদের কাছে এই ক্লাসটি খুবই সহজ মনে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মায়োসিস 1, আমরা মাইটোসিস কোষ বিভাজনের সময় দেখেছিলাম যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে নিউক্লিয়াসের অবস্থা কি থাকবে, মেটাফেজে কি থাকবে, অ্যানাফেজে কি থাকবে, টেলোফেজে কি থাকবে, কি ধরনের ঘটনা ঘটবে, এখানেও সেম ঘটনা ঘটবে। এই কারণে বলছি যে যদি মাইটোসিস কোষ বিভাজন ওই ক্লাসটি না করে থাকো তাহলে অবশ্যই ক্লাসটি করে থাকো, অর্থাৎ এই অধ্যায়ের পার্ট 2। ওকে, তাহলে দেখো যে মায়োসিস 1 এর ধাপগুলো কি, দেখো 4টি ধাপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা মাইটোসিস কোষ বিভাজনের সময় দেখেছিলাম যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অর্থাৎ 5টি ধাপ ছিল, এখানে মূলত 4টি ধাপ থাকবে। ওকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং মায়োসিস 2 এ হবে কি প্রোফেজ 2,
মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। ঝটপট খাতা বের করো, খাতা কলম বের করে নোট করে ফেলো। এই ধাপগুলো আমাদের অনায়াসে এখন মুখস্থ হয়ে যাবে, একেবারে মনে থাকবে, কোনোদিনও ভুলার নাই। তার মানে মায়োসিস 1 4টি ধাপ, প্রোফেজ অন, মেটাফেজ অন, অ্যানাফেজ অন এবং কি টেলোফেজ 1। একেবারে সহজ। মায়োসিস 2, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তাহলে আশা করি যে এখন এই যে যদি বলা হয় মায়োসিস 1 এর ধাপগুলো লিখো, মায়োসিস 2 এর ধাপগুলো লিখো, তোমরা চোখ বন্ধ করে কি লিখতে পারবে। এখন একটা জিনিস একটু মনে হয়, মানে যে নামগুলো মুখস্থ করতে প্রবলেম হয়, যে এই প্রোফেজ 1 ধাপে আবার কয়েকটি 5টি উপধাপ রয়েছে। 5টি উপধাপ রয়েছে। কি 5টি উপধাপ দেখো? লেপটোনিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং কি ডায়াকাইনেসিস। তাহলে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফেজ 1 এর ক্ষেত্রে এই ধাপগুলো সংঘটিত হয়। ওকে, তাহলে এই ধাপ কটা কি উপধাপ, এই উপধাপ কটি সুন্দর করে লিখে ফেলো এবং নোট করে মুখস্থ করে ফেলো। তাহলে আমরা মায়োসিস কোষ বিভাজনের ধাপগুলো জেনে ফেললাম। এখন এই ধাপগুলোর উপর ভিত্তি করে আমরা কোষ বিভাজন চিত্রের মাধ্যমে চিত্র অঙ্কন করে দেখার এবং বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে এরপরে চলে যাই কোথায়? এখানে দেখতে পাচ্ছি আমরা যে মায়োসিস 1 এবং মায়োসিস 2, এখানে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে। আবার কি মায়োসিস 2 এ গিয়ে ক্রোমোজোমগুলো বিভাজিত হচ্ছে। ওকে, তাহলে এখানে নিউক্লিয়াস 2বার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম 1বার বিভাজিত হচ্ছে। ওকে, তাহলে আমরা এবার একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে এবং সময় বাঁচানোর জন্য আমি আগে কিছু এঁকে রেখেছি, যে যেই ফরম্যাট গুলো মূলত এঁকে ফেলেছি। ওকে, যেন এইগুলো ফরম্যাট গুলো আঁকতে গিয়ে প্রবলেম না হয় বা সময় অপচয় না হয়। দেখো, তাহলে প্রথম আমরা দেখেছিলাম কি প্রোফেজ মায়োসিস 1, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি মায়োসিস 1 এবং এখানে আমরা দেখবো কি মায়োসিস 2। ওকে, তার মানে মায়োসিস 2 আর আগেরটি হলো কি মায়োসিস 1। এখানে দেখো যে মায়োসিস 1 এ কি থাকবে? 4টি প্রধান ধাপ থাকবে। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 এ 5টি উপধাপ কি লেপটোনিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। ওকে, আমরা মাইটোসিস কোষ বিভাজনের সময় দেখেছিলাম, খুব স্পষ্ট মনে আছে যে প্রোফেজ ধাপে মূলত এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস স্পষ্ট থাকে। ওকে, মনে আছে? দেখো, তাহলে যেহেতু এই কটা ধাপ সবগুলো কি প্রোফেজ। প্রোফেজ মানে কি? প্রোফেজ মানে এখানে থাকবে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস স্পষ্টভাবে দেখা যাবে। ওকে, এবং যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে প্রোমেটাফেজ ধাপ ছিল, এখানে প্রোমেটাফেজ ধাপ নেই। তার মানে এই প্রোফেজের সর্বশেষ যে ধাপ ডায়াকাইনেসিস, এখানে এই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি দেখা যাবে। দেখতে পাচ্ছি আমরা, যেহেতু এখানে প্রোমেটাফেজ নাই, এই প্রোমেটাফেজের ঘটনাটি ঘটবে কোথায়? ডায়াকাইনেসিসে। ওকে, তার মানে আমরা যদি এখন আঁকি যে এই লেপটোনিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তাহলে আমরা অনায়াসে আঁকতে পারবো। ঠিক আছে, কখনো ভুল হবে না যে কোথায় নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, কোথায় নিউক্লিওলাস থাকবে, এই ভুলগুলো হবে না। এবং আমরা এও জেনেছিলাম মাইটোসিস কোষ বিভাজনের সময় যে মেটাফেজ অনেক স্পিন্ডল তন্তু তৈরি হবে। কেমন? মেটাফেজে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হবে এবং স্পিন্ডল তন্তু তৈরি হবে। ওকে, কি স্পিন্ডল তন্তু তৈরি হয় কোথা থেকে? লাইসোজোম থেকে। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে লাইসোজোমের ক্ষেত্রে লাইসোজোম থেকে। এবং অ্যানাফেজে আমরা দেখেছিলাম যে কি এই ক্রোমোজোম গুলোর মধ্যে যে ভাঙন সৃষ্টি হবে এবং এরা কি পরস্পর মেরুর দিকে চলে যাবে। এবং টেলোফেজে আমরা দেখেছিলাম যে কি হুবহু দুটি নিউক্লিয়াস তৈরি হবে। এখানে যেমন থাকবে নিউক্লিয়াস, এখানেও কি তেমন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস স্পষ্টভাবে থাকবে। তার মানে টেলোফেজ এবং প্রোফেজ সব জায়গায় কি একই রকম ফিগার দেখা যাবে। আমরা এখানেও যদি লক্ষ্য করি, দেখো প্রোফেজ 1, 2 না 3 এগুলো দেখার দরকার নেই। প্রোফেজ মানে এখানে কি থাকবে?
যেহেতু এখানে প্রোফেজ একটাই ধাপ, এখানে সর্বশেষ ঘটনাটি দেখানো হয়েছে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্ত হওয়া শুরু হবে। মেটাফেজ মানে কি স্পিনাল তন্তু তৈরি হবে। অ্যানাফেজ মানে স্পিনাল তন্তু ক্রোমোজোমগুলোর ভাঙন সৃষ্টি হবে এবং কি পরস্পর বিরোধী দিকে যাত্রা শুরু করবে। এবং টেলোফেজ মানে কি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস স্পষ্টভাবে দেখা যাবে। ওকে, তার মানে এখানে টেলোফেজ মানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস স্পষ্ট। ওকে, প্রোফেজ মানেও স্পষ্ট, যেহেতু প্রোফেজের এখানে দেখানো হয়েছে, প্রোফেজের লাস্ট স্টেপটুকু দেখানো হয়েছে। যদি আমরা এখানে পুরোপুরি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস স্পষ্ট দেখাতাম ভুল হতো না। দেখো এখন তাহলে আমরা চলে যাই মূল ঘটনায়। তাহলে প্রোফেজ 1, এই প্রোফেজ 1 ধাপটি অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং এই যে 5টি ঘটনা, এই ঘটনাটি ঘটতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায় এবং পুরো মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 1 মাস সময় লাগে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে কি প্রোফেজ 1 ধাপ। এবং এখানে ক্রসিং ওভারের মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে, যেখানে এই দুটি ক্রোমোজোম পরস্পরের বিভিন্ন অংশের বা জিনের বিনিময় ঘটে থাকে। ওকে, তাহলে দেখো প্রথমে চলে আসছে কি প্রোফেজ 1 এর লেপটোনিন ধাপ। এই লেপটোনিন ধাপে কি হবে, ক্রোমোজোম থেকে অনবরত পানি বিয়োজনের ফলে এগুলো কি হবে, সংকুচিত হবে, খাটো, মোটা, সতেজ এবং বর্ণ ধারণ করবে এবং এলোমেলো ভাবে অবস্থান করবে। দেখো এইভাবে। ওকে, ক্রোমোজোম, এখন এই ক্রোমোজোমে কি থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে। কি থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে। তাহলে এই হচ্ছে লেপটোনিন। এবার দেখো যে আমরা জানি যে হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপার, এই জিনিসগুলো আমাদের জানা। এখন এই এখানে দেখতে পাচ্ছি আমরা একটু লক্ষ্য করে যে দুটি ছোট ক্রোমোজোম আছে, দুটি বড় ক্রোমোজোম আছে। এটা বোঝার সুবিধার্থে তোমাদের জন্য আঁকা হয়েছে। তাহলে এই বড় বড় ছোট ছোট এগুলো পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। এই জাইগোটিন ধাপে কি হবে, এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো পরস্পরের সাথে মিলিত হবে। কিভাবে দেখো, এই হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। হোমোলোগাস ক্রোমোজোম, এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো পরস্পরের প্রতি আকর্ষিত হবে এবং পরস্পরের সংযুক্ত হবে। এই সংযুক্ত হওয়াকে বলা হয় সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোম গুলো পরস্পরের সাথে কাছাকাছি এসে জোড় বাঁধার যে প্রসেস বা প্রক্রিয়া, একে বলা হয় সিনাপসিস। তাহলে এই অবস্থায় এই হোমোলোগাস ক্রোমোজোম গুলোকে পরস্পরের বাইভ্যালেন্ট বলা হয়। কি বলা হয়, বাইভ্যালেন্ট। তাহলে জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস এবং এই সিনাপসিসের ক্রোমোজোম গুলোকে বলা হয় কি, বাইভ্যালেন্ট। ওকে, তাহলে এর হচ্ছে কি জাইগোটিন ধাপ গেল। এরপর কি প্যাকাটিন ধাপ। কি হবে প্যাকাটিন ধাপে, কি হবে দেখে নেই চলো। এই প্যাকাটিন ধাপে এই ক্রোমোজোম গুলো প্যাচে ক্রোমাটিডের আকার ধারণ করবে। কার আকার ধারণ করবে, ক্রোমাটিডের আকার ধারণ করবে। দেখো আমরা এগুলো মাইটোসিস কোষ বিভাজনের সময় পড়েছিলাম, সুতরাং আমাদের জানা আছে। ওকে, তাহলে দেখো, তাহলে এই ক্রোমোজোমগুলো কি হচ্ছে, এগুলো পেঁচিয়ে ক্রোমাটিডের আকার ধারণ করছে। এবং এইখানে যে জিনিসটি হবে, আমাদের একটা জিনিস আমরা যদি একটু ভালো করে মানে বোঝার চেষ্টা করি, আমরা যদি একটু এইটাকে অন্যভাবে আঁকি, একটু তোমাদের জন্য খুবই সুবিধা হবে। দেখো আমি এখানে হোমোলোগাস ক্রোমোজোমের দুটাকে ভিন্ন কি কালার দিলাম। ওকে, দুটো ভিন্ন কালার দিলাম।
যেটা হচ্ছে দেখো যে এই প্যাকাটিক ধাপে এসে ক্রোমাটিড গঠন করবে এবং এই ক্রোমাটিড গুলো এই যে ক্রোমোজোমের যে এই যে হোমোলোগাস ক্রোমোজোম বা হচ্ছে এই বাইভ্যালেন্টের যে ক্রোমোজোম গুলো এখন এই অবস্থায় হয়ে গেছে ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলোকে একে অপরের দুটি হোমোলোগাস ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো এই ক্রোমাটিড গুলোকে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। অর্থাৎ এই ক্রোমোজোমের যে ক্রোমাটিড এবং এই ক্রোমোজোমের যে ক্রোমাটিড এই ক্রোমাটিড গুলোকে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। কিন্তু একই ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো বা শাখাগুলো এই শাখাগুলোকে বা ক্রোমাটিড গুলোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে দেখো যে এই এই ক্রোমাটিডের সাপেক্ষে আরেকটি ক্রোমাটিড কি নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিড গুলো কি হবে পরস্পরের সাথে মিলিত হবে, এইভাবে মিলিত হবে, এই প্রান্ত ভাগ মিলিত হবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রান্ত ভাগ মিলিত হবে এবং মিলিত হয়ে কি এক্স আকৃতি ধারণ করবে। তখন এই অবস্থাকে বলা হয় কায়াজমা। কি বলা হয়? কায়াজমা। কারণ কি এইভাবে জোড় বাঁধার পরে এই একটি ক্রোমোজোম আরেকটি ক্রোমোজোমের একটি অংশ নিয়ে আলাদা হয়ে যাবে, আর এই অংশের যে বিনিময় একে বলা হয় ক্রসিং ওভার। আমরা এর পরের ক্লাসে ক্রসিং ওভার নিয়ে ডিটেলস আলোচনা করব। ওকে, এই মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং ক্রসিং ওভার নিয়ে ডিটেলস আলোচনা করব। সুতরাং আজকে আমরা সামনে এগিয়ে যাই। তাহলে এখানে কি হচ্ছে? ক্রসিং ওভার ঘটে যাচ্ছে। এখন এরপরে কি হবে দেখো, এখন এখানে আমি আলাদাভাবে কি আর আঁকলাম না। ঠিক আছে, না আলাদাভাবে আঁকতেই হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্রসিং ওভার ঘটে যাচ্ছে এবং এই ডিপ্লোটিন দশায় এসে কি হচ্ছে যে এই যে এই কায়াজমা গুলো কি এই কায়াজমা থেকে বা ক্রোমাটিড গুলোর মধ্যে বিকর্ষণ সৃষ্টি হবে এবং যখন এই বিকর্ষণ সৃষ্টি হবে তখন এই কায়াজমা যেহেতু জোড় বেঁধে আছে একটা কি টান সৃষ্টি হবে। আর এই দিকে যখন কায়াজমা টান ছাড়বে না, কিন্তু কি ক্রোমাটিড গুলো কি একে অপর থেকে দূরে সরে যাবে, তখন কি একে বলা হবে প্রান্তীয়করণ বলা হবে। কি বলা হবে? প্রান্তীয়করণ। অর্থাৎ এই ক্রোমোজোম গুলো পরস্পর থেকে কি দূরে সরে যাবে, দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। কোথায়?
এই ডিপ্লোটিন দশায়। কিন্তু এই ডায়াকাইনেসিসে এসে কি হবে দেখো, ডায়াকাইনেসিসে এসে যেটা হবে যে এরা আলাদা হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানে পুরোপুরি কি প্রান্তীয়করণ ঘটে যাবে, পুরোপুরি প্রান্তীয়করণ ঘটে যাবে, অর্থাৎ কায়াজমা সহ কি এরা আলাদা হয়ে যাবে। এবং এখানে যে জিনিসটি লক্ষণীয় দেখো যে এই এই ক্রোমোজোম অর্থাৎ এই যেহেতু এখানে অংশের বিনিময় হয়ে গেছে, সুতরাং এর কিছু অংশ মানে উভয়ের কিছু অংশ নিয়ে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এইরকম আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই ক্রোমোজোমের কিছু অংশ কি এই ক্রোমোজোম নিবে, এই ক্রোমোজোমের কিছু অংশ এই ক্রোমোজোম, অর্থাৎ দুটি এই বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোমের কি হবে পরস্পরের অংশের বিনিময় হয়ে যাবে। এখন এখানে কি হচ্ছে দেখো, এখানে আসার পরে তাহলে কি প্রোফেজ দশা কি শেষ। এখন এখানে আমি আঁকার সুবিধার্থে আর দ্বিতীয় কোনো কালার দিব না, এক কালার দিয়ে আঁকার এবং বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তার মানে এখানে ক্রসিং ওভার শুরু হলো বা ক্রসিং ওভার হয়ে গেল। এখানে এসে কি হচ্ছে প্রান্তীয়করণ ঘটা শুরু হচ্ছে, অর্থাৎ একে অপরকে ছেড়ে যাচ্ছে। এখানে কি পুরোপুরি ছেড়ে দিবে এবং এখানে স্পষ্টভাবে দেখা যাবে যে মানে আলাদা হয়ে যাবে যেহেতু, সুতরাং এখানে অংশের বিনিময় পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে দেখা যাচ্ছে দেখো যে যেহেতু এরা মেরুর দিকে যাচ্ছে তখন একেবারে টান সৃষ্টি হবে এবং এই টানটি কি বরাবর, যেহেতু এখানে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত ঘটছে তাহলে কি স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে এবং এই স্পিন্ডল তন্তুগুলো দুই মেরু থেকে আসবে, দুই মেরু থেকে এসে কি সেন্ট্রোমিয়ার বরাবর আঁকড়ে ধরবে এবং টান দিবে। আর ঠিক তখনই কি এগুলো এইরকম মানে গুচ্ছাকার অবস্থা সৃষ্টি হবে। কিভাবে দেখো, আমি এখানে একটা কালার ইউজ করবো এখন। এইরকম গুচ্ছাকার অবস্থা সৃষ্টি হবে। ওকে, দেখো সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার। এবার এই এখান থেকে কি এই ক্রোমোজোম গুলো অপত্য ক্রোমোজোম গুলো কি আলাদা দুই দিকে যাওয়া শুরু হবে, দুই দিকে, অর্থাৎ এদের মধ্যে বিকর্ষণ শক্তি যেহেতু ওখান থেকে এই ডায়াকাইনেসিস থেকে শুরু হয়েছে, সুতরাং কি এরা পরস্পরের মেরুর দিকে যাওয়া শুরু করবে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা দেখো এই মেরুর দিকে কি হবে চলে আসবে। ফুলের পাপড়ির মতো মনে হচ্ছে না? তাহলে এই চলে আসলো মেরুর দিকে। ঠিক আছে, এইবার টেলোফেজে এসে কি হবে, টেলোফেজে এসে এগুলো কি আলাদা হয়ে যাবে। কিভাবে দেখো, এই অবস্থায় হয়ে যাবে, চলে আসবে, এই হয়ে গেল। তার মানে টেলোফেজে এসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে এবং এইগুলো প্রান্তের দিকে এসে কি হবে স্বাভাবিক ক্রোমোজোম আকার ধারণ করবে। তাহলে এইভাবে কি হয়ে যাচ্ছে দেখো যে একটি ক্রোমোজোম থেকে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে এবং এখানে চারটি ক্রোমোজোম দেখতে পাচ্ছি একটি নিউক্লিয়াসের মধ্যে। এখানে একটি নিউক্লিয়াসের মধ্যে দুটি ক্রোমোজোম, একটি নিউক্লিয়াসের মধ্যে দুটি ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম কি হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে। এর পরের ঘটনা কি হবে, এখন এইগুলো আবার ভেঙে যাবে, এইগুলো আলাদা হয়ে যাবে। কিভাবে, এই যে ক্রোমোজোমটি দেখতে পাচ্ছি দুটি ক্রোমোজোম দুই ভাগ হয়ে যাবে, মানে দুটি ক্রোমোজোম প্রত্যেকে কি বিভক্ত হবে, একটা থেকে দুটা আর দুটা থেকে চারটা হবে, দিয়ে দুই মেরুর দিকে চলে যাবে।
ঠিক আছে, এই ঘটনাটি ঘটবে কোথায়? মিয়োসিস 2 এ। ওকে, এখন এখানে লক্ষণীয় একটা জিনিস যে এই যে টেলোফেজ 1 পর্যায়ে আসার পরে এখানে এসে এই দুটি নিউক্লিয়াসকে পৃথককারী একটি কোষ প্লেট সৃষ্টি হবে এবং এখান থেকে একটা নিউক্লিয়াস এবং আরেকটা নিউক্লিয়াস নিয়ে দুটো পৃথক কোষ সৃষ্টি হবে। ওকে, কিন্তু কোনো কোনো সময় কি পৃথক কোষ সৃষ্টি হয় না, দুটি নিউক্লিয়াস দুদিকে থেকে যায়, কোষ প্লেট সৃষ্টি হয়ে থেকে যায় এবং কি পরবর্তী ঘটনার পরে সর্বশেষ কি চারটি কোষ একসাথে সৃষ্টি হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই পর্যায়ে এসে কি এই একটি নিউক্লিয়াস নিয়ে একটা একদিকে চলে যায়, এই একটা নিউক্লিয়াস নিয়ে একদিকে চলে যায়, অর্থাৎ দুটি কোষ সৃষ্টি হয়ে যায় এবং দুটি কোষের মধ্যে পৃথকভাবে ঘটনা ঘটে থাকে। ওকে, মায়োসিস 2 ঘটে। তার মানে এখন দেখবো আমরা কি মায়োসিস 2 এর। তাহলে আমরা কোন পর্যায়ে এসেছিলাম? দেখো কোন পর্যায়ে ছিলাম? এই তো, তাই না? এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল। ঠিক আছে, তাহলে এই প্রোফেজ 1 এর শেষের দিকে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্ত হবে এবং মেটাফেজ 1 এ গিয়ে মেটাফেজে গিয়ে কি হবে? দেখো যে এই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পুনঃ কি বিলুপ্ত হবে, পুরোটাই বিলুপ্ত হবে এবং স্পিরাল তন্তু তৈরি হবে। এবং এক্ষেত্রে এসে দেখো এইরকম ভাবে এই স্পিরাল তন্তু দুদিক থেকে এসে কি হবে? ধরে নিবে। কাকে ধরে নিবে? সেন্ট্রোমিয়ারকে ধরে নিবে। কাকে? সেন্ট্রোমিয়ারকে এভাবে ধরে নিবে। ঠিক আছে, ধরে নিয়ে কি এবার কি হবে? এই অ্যানাফেজে গিয়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে যাবে। আর বিভাজন ঘটে গেলেই কি হবে? দেখো খুবই ইজি, একটু বুঝে যদি আমরা পড়ি তাহলে কি হবে আমাদের কাছে? ব্যাপারটি খুবই সহজ হবে। এই যে ঘটে গেল ঘটনা, মূল ঘটনা এখানেই ঘটে গেছে। ওকে, দেখো তার মানে ক্রোমোজোম কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল এবং এই অর্ধেক হয়ে গিয়ে কি হচ্ছে? পরস্পর থেকে দূরে সরে গিয়ে দুই মেরুর দিকে আবার যাওয়া শুরু হচ্ছে। আবার এই মেরুতে গিয়ে কি হবে? মেরুতে গিয়ে সহজ ব্যাপার, মেরুতে গিয়ে কি এইরকম হয়ে যাবে, অর্থাৎ প্যাচ খুলে দিয়ে স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ দুটি করে ক্রোমোজোম বিশিষ্ট চারটি নিউক্লিয়াস সৃষ্টি হবে। অর্থাৎ টেলোফেজ ভাগ, টেলোফেজ 2। টেলোফেজ মানে হচ্ছে কি? এখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে। তাহলে এখন প্রত্যেকটা কি হলো? এখানে দেখো, এখানে একটা নিউক্লিয়াসের ক্রোমোজোম দুটি ছিল, এখানেও একটা নিউক্লিয়াসের, প্রতিটা নিউক্লিয়াসের ক্রোমোজোম দুটি করে। ঠিক আছে, সুতরাং এখানে ধরে নেওয়া যায় মাইটোসিস কোষ বিভাজন ঘটেছে। ওকে, তাহলে এখানে একটা কোষের মধ্যে চারটা নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল। কোথায়? টেলোফেজ 2 এ। এখন দেখা যাচ্ছে যে এরপরে সাইটোকাইনেসিস 2 ঘটবে। মায়োসিস 1 এর পরে সাইটোকাইনেসিস ঘটবে এবং মায়োসিস 2 এর পরেও কি সাইটোকাইনেসিস ঘটবে এবং এখানে কি হবে? দেখো আবার কোষ প্লেট সৃষ্টি হবে এবং এর ফলশ্রুতিতে কি হবে? 1 2 3 4 চারটা কোষ, পৃথক কোষ সৃষ্টি হবে, গ্যামেট সৃষ্টি হবে। যদি পুংগ্যামেট হয় তাহলে কি হবে? শুক্রাণু, স্ত্রী গ্যামেট হলে ডিম্বাণু সৃষ্টি হবে। তাহলে এভাবে পুরো কোষ বিভাজন সম্পূর্ণ হবে। তাহলে মায়োসিস 1 এ দেখলাম ক্রোমোজোম গুলো আলাদা হলো, মায়োসিস 2 এ দেখলাম ক্রোমোজোম গুলো কি ভেঙে গেল, ভেঙে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, কিন্তু মায়োসিস 1 এও নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটেনি, জাস্ট আলাদা হয়ে গেছে, ভাগ হয়েছে। কিন্তু মায়োসিস 2 এও নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে, ক্রোমোজোমের বিভাজন ঘটেছে। সুতরাং এখানে নিউক্লিয়াস দুবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে একটা জন্ম মাতৃকোষ থেকে চারটি জন্ম মাতৃকোষ সৃষ্টি হচ্ছে বা চারটি গ্যামেট সৃষ্টি হচ্ছে। সরি, মাতৃকোষ না, একটি জন্ম মাতৃকোষ থেকে চারটি জননকোষ সৃষ্টি হচ্ছে বা গ্যামেট সৃষ্টি হচ্ছে। সেটি পুংগ্যামেট হতে পারে বা স্ত্রী গ্যামেট হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই আশা করি মায়োসিস কোষ বিভাজন বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা এগুলো প্রথমত এই ফর্মেটিকে ফেলবা, তারপরে কি নিজে নিজে বুঝার মানে এই ভেতরের জিনিসগুলো বুঝে বুঝে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে,
তাহলে এরপরে আমরা একটি ভিডিও দেখে বোঝার চেষ্টা করি আসলে কোষ বিভাজনটি কিভাবে ঘটে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, তাহলে তোমাদের কাছে ব্যাপারটি কি হবে, আরো সহজ হবে। ওকে এখানে যেহেতু প্রোফেজ অনের যে 5টি উপধাপ রয়েছে আলাদাভাবে দেখানো হয়নি, শুধুমাত্র প্রোফেজ অনকেই দেখানো হয়েছে। ওকে তাহলে এখানে কি হচ্ছে, প্রোফেজ অনের কি হবে, মূলত ক্রসিং ওভার ঘটবে, অর্থাৎ দুটি ক্রোমোজোমের দুটি বাইভ্যালেন্টের কি অংশের বিনিময় হবে। এবং এখানে দেখো কি মেটাফেজ অন, এক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি হবে এবং কি ক্রোমোজোম গুলোকে আলাদা করে নেওয়ার চেষ্টা করবে। ওকে আলাদা করে নিবে। দেখো এবং অ্যানাফেজে গিয়ে এটা দেখো মেটাফেজ অন। ওকে এই মেটাফেজ অনে কি হচ্ছে, এই স্পিন্ডল তন্তু ক্রোমোজোম গুলোকে সেন্ট্রোমিয়ার বরাবর পুরোপুরি ধরে নিচ্ছে। ওকে এবার অ্যানাফেজে গিয়ে ভেঙে দিবে, সেন্ট্রোমিয়ার ভেঙে দিবে। সরি এখানে সেন্ট্রোমিয়ার ভাঙার কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু অ্যানাফেজ 1 ঘটছে এবং এখানে সেন্ট্রোমিয়ার ভাঙবে না, এখানে ক্রোমোজোম গুলোকে আলাদা করে ফেলবে। ওকে কার বাইভ্যালেন্টের যে ক্রোমোজোম গুলো এগুলোকে আলাদা করে ফেলবে। দেখো টেনে আলাদা করে দিচ্ছে। এবার টেলোফেজ 1 দেখো পুরোপুরি কি দুটি কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। দুটি কোষ, আমি একটু আগে বললাম যে কোনো কোনো ক্ষেত্রে দুটি কোষ সৃষ্টি হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে দুটি কোষ হয় না, একটা কোষের মধ্যে দুটি নিউক্লিয়াস থেকে যায়। ওকে এবার কি মায়োসিস 2, মায়োসিস 2 খুবই সহজ, একেবারে মাইটোসিস কোষ বিভাজন, হুবহু মাইটোসিস কোষ বিভাজনের মতোই। দেখো 4টি কোষ সৃষ্টি হয়ে গেল, দুটি কোষ আলাদা আলাদা ভাবে বিভক্ত হয়ে গেল, 4টা কোষ সৃষ্টি হলো, অর্থাৎ একটি জনন মাতৃকোষ থেকে 4টি কি জনন কোষ সৃষ্টি হলো। পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট হতে পারে, শুক্রাণু। ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কি মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো চিত্র সহ অঙ্কন করবে, প্র্যাকটিস করবে। এখান থেকে প্রশ্ন আসে এভাবে যে মায়োসিস কোষ বিভাজনের মায়োসিস 1 এর কি প্রোফেজ অন ধাপ ব্যাখ্যা করো, বা প্রোফেজ অন ধাপের কি প্যাকাটিন বা ডিপ্লোটিন বা জাইগোটিন এই উপধাপগুলো চিত্র সহ ব্যাখ্যা করো বা চিত্র অঙ্কন করো। এই টাইপের প্রশ্ন বেশি আসে। পুরোপুরি মায়োসিস কোষ বিভাজন চিত্র সহ ব্যাখ্যা করে এটা কখনোই আসবে না, কিন্তু এখান থেকে ভেঙে ভেঙে দেয়। সুতরাং কিন্তু বুঝে পড়ো, চিত্রগুলো এঁকে প্র্যাকটিস করে পড়ো, তাহলে তোমাদের কাছে এটি খুবই চেনা এবং জানা এবং কি অঙ্কন করা বা লেখা তোমাদের কাছে খুবই সহজ হবে। তো এগুলো অবশ্যই তোমরা খাতা কলমে প্র্যাকটিস করবে এবং পড়বে মনোযোগ দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস আমরা এই অধ্যায়ের 4র্থ ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।